শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়ানহের সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ধর্মের ভিত্তিতে জাতীয়তা নির্ধারণে আগ্রহী ভারতের বিজেপি, বড় ধরনের ডেমোগ্রাফিক পরিবর্তনের আশঙ্কা। দেশ জুড়ে নতুন করে বোমাতঙ্ক, পুলিশের শঙ্কা, দেশে বেশ কিছু জঙ্গি প্রশিক্ষিত বোমা বিশেষজ্ঞ আছেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর বিধান উল্লেখ করে তিনি বলেন, এসব সম্প্রদায়ের সদস্যদের নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শরণার্থী হিসেবে বিবেচনা করা হবে। শুভেন্দুর মতে মুসলিমরাই শুধু অনুপ্রবেশকারী। এই মন্তব্যের পর একটি পুরনো প্রশ্ন নতুন করে উঠছে। ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন বিজেপি কি 47 পরবর্তী সময়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় ধর্মের ভিত্তিতে জাতীয়তা নির্ধারণ করতে চাচ্ছে? লাহোর প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে ধর্মের ভিত্তিতে ভাগ হয় ভারতবর্ষ। অবশ্য দিল্লি সবসময়ই বলে এসেছে তার ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্মের ভিত্তিতে দেশত্যাগের কোনো প্রয়োজন নেই। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে, বিশেষত সিএএ পাশ হওয়ার পর। এখন সে দেশের নেতারা সরাসরি বলছেন, প্রতিবেশী দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুদের তারা স্বাগত জানাতে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশগুলোতে ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষত হিন্দুরা প্রবল নির্যাতনের শিকার। দুবাইয়ে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার রাজশাহী পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মঞ্চে বসে বিষয়টি শুনেছি, সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কয়েকদিন আগে আমরা শুধু এই বিষয়টি পরিচালনার জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছি। তাদের নির্দেশ দেওয়া হয়েছে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে। এদিকে বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সেখানে জামিনে মুক্তি পেয়েছেন বলে খবর দিয়েছে কয়েকটি সংবাদ মাধ্যম। এশিয়া পোস্ট লিখেছে, কারামুক্তির পর বেনজির আহমেদের সঙ্গে তাদের প্রতিবেদকের কথাও হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত 27 জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজিরের জামিন আবেদন মঞ্জুর করে। সব আইনি প্রক্রিয়া শেষে 30 জুলাই কারামুক্ত হন সাবেক আইজিপি। এশিয়া পোস্ট লিখেছে, বেনজিরকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র এবং আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে শুনানি হয়। পরে বেনজিরকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। জামিনের ক্ষেত্রে আদালত শর্ত দিয়েছে, বেনজিরের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। কয়েকদিনের ব্যবধানে ঢাকার মতিঝিল, মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশন এবং সাভারের আশুলিয়ায় বোমা সদৃশ বস্তু ও শক্তিশালী বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে দুটি ঘটনায় প্রকৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে মিরপুর 10 ও ফার্মগেটে পাওয়া সন্দেহজনক বস্তু পরীক্ষা করে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এসব ঘটনার পর প্রশ্ন উঠেছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি বিশেষ উদ্দেশ্যে মহল বিশেষ পরিকল্পিতভাবে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে? এদিকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পুলিশের মাঠ পর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আশুলিয়ায় উদ্ধার হওয়া আইইডির নির্মাণ কৌশল, ব্যবহৃত বিস্ফোরক উপাদান, টাইমিং ডিভাইস এবং অন্যান্য আলামত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সিটিটিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে দেশে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা ঘরে বসেই আইইডি তৈরির সক্ষমতা অর্জন করেছে। সাম্প্রতিক সময়ে সাভার, কেরানীগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে এমন তথ্য এসেছে যে অভিযুক্তদের কেউ কেউ বিদেশি বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছিল। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ভিত্তিক তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি ও লস্কর-ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনাও নিরাপত্তা সংস্থাগুলোর নজরে রয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, এসব নেটওয়ার্ক অনলাইন প্ল্যাটফর্ম, এনক্রিপ্টেড অ্যাপ এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সদস্য সংগ্রহ ও মতাদর্শ প্রচারের চেষ্টা করছে। ফলে প্রকাশ্য সংগঠনের পাশাপাশি ছোট ছোট গোপন নেটওয়ার্ক বা স্লিপার সেল এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির পিএনজি দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। কারণ হিসেবে জোটের শীর্ষ কর্মকর্তা সাফ জানিয়েছেন, প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুসারে দীর্ঘদিন ধরেই আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়ে আসছে বাংলাদেশ ও পিএনজি। এমনকি পিএনজিকে সমর্থন দিয়েছিল সদস্য রাষ্ট্র ইন্দোনেশিয়াও। কিন্তু সম্প্রতি আসিয়ানের মহাসচিব কাও কিম হর্ন নিশ্চিত করেছেন, জোটের সর্বশেষ সদস্য হিসেবে জায়গা পাচ্ছে কেবল পূর্ব তিমুর। এরপর আর কাউকে নেওয়া হবে না। ম্যানিলায় 10ম আসিয়ান মিডিয়া ফোরামে কাও বলেন, আমাদের জোট সম্প্রসারণ এখানেই শেষ হয়েছে। তিনি আরো বলেন, আসিয়ান চার্টার অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত দেশের সংখ্যা মাত্র 11টি। এখানেই শেষ। পিএনজি ও বাংলাদেশ এই ভৌগোলিক সীমারেখার বাইরে। আসিয়ান চার্টারই এই জোটের আইনি কাঠামো। এই ডকুমেন্টে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া আছে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো, সদস্য দেশকে অবশ্যই স্বীকৃত ভৌগোলিক অঞ্চল হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত হতে হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। শেয়ার বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন 2026-এর খসড়া ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করা, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড সিএমএসএফ কে অধিক কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর এবং অব্যবহৃত নগদ লভ্যাংশ, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই আইনের খসড়া তৈরি করা হয়েছে। প্রস্তাবিত সিএমএসএফ আইন 2026-এর খসড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রকাশ করা হয়েছে। বর্তমানে এটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই ও নীতিগত পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় এখনো সমঝোতা হয়নি ভিনিসিউস জুনিয়রের। এই অচলাবস্থার মধ্যেই ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরাতে আগ্রহী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়ালের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে লন্ডনের ক্লাবটিতে যোগ দিতে প্রস্তুত আছেন 26 বছর বয়সী এই উইঙ্গার। তবে আর্সেনাল এখনো ভিনিসিউসের প্রথম পছন্দ নয়। তার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদেই থাকা। সেই লক্ষ্যেই চুক্তি নবায়নের আলোচনা এগিয়ে নিতে নিজের কিছু আর্থিক দাবিও কমাতে রাজি হয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ ভিনিসিউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বর্তমান প্রস্তাবের বাইরে আর কোনো উন্নত আর্থিক অফার দেওয়া হবে না। দুই পক্ষই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী হলেও নির্দিষ্ট কয়েকটি আর্থিক বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। মূল জটিলতা মানসিক বেতন নয়, বরং চুক্তি নবায়নের সময় এককালীন বোনাস নিয়ে। রিয়াল ঐতিহ্যগতভাবে এমন বোনাস দিতে অনাগ্রহী, কিন্তু পিএসজি থেকে যোগ দেওয়ার সময় কিলিয়ান এমবাপ্পে যে বড় অঙ্কের সাইনিং বোনাস পেয়েছিলেন, ভিনিও প্রায় একই ধরনের একটি আর্থিক প্যাকেজ প্রত্যাশা করছেন। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।